বোরোলিন টোরোলিন কেউ আমার নেই। মানুষের প্রেমটাই খুব প্রয়োজন, সঠিক প্রেমটাই খুব প্রয়োজন। চন্দ্রবিন্দুর অনিন্দ বলেছিল, শোন তোরা না এর থেকে বেশি নাম হবে না। সারেগামাপাতে যদি পার্টিসিপেট না করেন যারা গান তাদের কিন্তু খুব অবস্থা খুব মুশকিলের একটা জায়গার মধ্যে রয়েছে। রাতারদের আমি যখন খুব নাম করেছিলাম বেশি, তখন হয়তো নাম করেছিলাম, কিন্তু তখন আমার অনেক ফাঁকিবাজি ছিল। নমস্কার, গুড ইভিনিং। আমরা আজকে আবার আমাদের প্রিয় মানুষটাকে পেয়ে গেছি, রূপঙ্কর বাগচি। রূপঙ্করদার সাথে আমরা এর আগে একটা কাজ করেছিলাম রবীন্দ্রনাথের লেখার উপর, দৃষ্টি বলে একটা গান, খুবই প্রশংসিত হয়েছে। রূপঙ্করদা নিজেও আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল সেই সময়। তো সেই সময় থেকেই রূপঙ্করদার একটা দাবি ছিল যে অরিজিনাল কাজ কিছু করতে চাইছিল। আমরাও উদ্গ্রীব হয়েছিলাম কবে দাদাকে দিয়ে আমাদের নিজেদের লেখা, নিজেদের সুর, নিজেদের অ্যারেঞ্জমেন্টে একটা কাজ করাতে পারি। তো ফাইনালি দাদার টাইম পাওয়া গেছে এবং আজকে আমরা বুকের কোণে বলে একটা রোম্যান্টিক সং আমরা রেকর্ড করলাম। দাদা, তোমার অভিজ্ঞতা এবং কাজটা নিয়ে যদি কিছু বলো। প্রথমেই বলি, ওদের দুজনেরই এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটাকে আমি খুব অভিনন্দন জানাচ্ছি। এই কারণে এখন যেভাবে মানে গান বাজনার এখন যে অবস্থাটা, মানে গান বাজনার ইন্ডাস্ট্রি বলবো না, ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, মানে যারা গান বাজনা করছেন আর কি, যারা বাংলায় গান বাজনা করছেন, বাংলা ভাষাতে গান বাজনা করছেন, তারা একমাত্র ছবিতে গান গাইলে বা সারেগামাপাতে যদি চ্যাম্পিয়ন না হয় বা সারেগামাপাতে যদি পার্টিসিপেট না করেন যারা গান তাদের কিন্তু খুব অবস্থা খুব মুশকিলের একটা জায়গার মধ্যে রয়েছে। আর যারা কম্পোজার, তাদের কিন্তু একমাত্র একটাই জায়গা হচ্ছে যে ছবিতে সুর করতে হবে আর কি। অথচ আমরা মানে আমি আমার ছোটবেলায় দেখেছি যে মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্রার কত ছবিতে সুর করেছেন, কিন্তু কত অসাধারণ গানে জন্ম দিয়ে গেছেন। হ্যাঁ, নচিকেতা ঘোষ, যতীন দাশগুপ্ত, এরা প্রচুর ছবিতে কাজ করেছেন, কিন্তু আমরা যদি সেভাবে ভেবে দেখি যে সলিল চৌধুরী কিন্তু ছবির গানের থেকে অনেক বেশি বাংলা আধুনিক গান আরো অনেক বেশি জনপ্রিয়। সলিল চৌধুরী, আমরা যাকে নিয়ে যা শতবর্ষে আমরা রয়েছি আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ইন্ডিপেন্ডেন্টলি কম্পোজ করছেন, আমার কথাটা আমি বাদ দিচ্ছি, ওরা যে দুজনে কম্পোজ করছেন, শুট করছেন, লিখছেন, অ্যারেঞ্জমেন্ট করছেন, তারা যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, যদিও ওরা দুজনের আলাদা একটা প্রফেশন আছে, সেটা একটা সুবিধে, পেশা আছে দুটো আলাদা। তারা মানে এটা আমাকে অনেক আগে কবি সুমন বলেছিলেন যে এটা প্রায় আমি বলছি 1993-94 এর কথা। সুমনদা বললেন, তুমি যাই করো, তুমি একটা চাকরি করো, কারণ তুমি যদি চাকরি না করো তাহলে তোমাকে পৃথিবীতে সব জায়গায় হ্যাঁ বলে যেতে হবে, তুমি আর কোনোদিন না বলতে পারবে না। আর যেটা তোমার প্যাশন, সেটার ক্ষেত্রে যদি তুমি সব সময় হ্যাঁই বলো না, দেখবে একসময় তোমার খুব বিরক্তি আসবে। তো সেটা হয়েছে, যেটা আমি অস্বীকার করি না, সেটা সুমনদা একদম সত্যি কথা বলেছিলেন। কিন্তু আবার আমি একদিক দিয়ে ভেবে দেখি যে আমি অন্য কিছু করে উঠতে হয়তো পারতাম না, আমি গান বাজনাটাই করতে পারতাম, সেই দিক দিয়েও ঠিক আছে। কারণ অন্য প্রফেশনে গিয়ে আমি যে সেখানে খুব সাকসেসফুল হতাম, সেটা বলে আমার মনে হয় না আর কি। কিন্তু আমি ওদের কথা এই কারণে, এই প্রসঙ্গটা আনলাম এই কারণে যে ওরা দুজনে মিলে সুর করছে, লিখছে এবং অজস্র গান। তোমাদের কত গান রেকর্ড হয়ে আছে এখন পর্যন্ত? ওদের 78 আমরা আপলোড করেছি। 78টা বাংলা অরিজিনাল, 78টা বাংলা অরিজিনাল, আর 350 টোটাল গানের ভান্ডার আছে। এগুলো একটা একটা করে আমরা 350 টোটাল গানের ভান্ডার রয়েছে। মানে এটা একটা বিশাল বড় পাওয়া, এটা একটা বিশাল বড় পাওয়া। এটা হয়তো যারা কোনো সময় যারা হয়তো কোনোদিন সিনেমাতে শুট করতে পারে, ওরা হয়তো কোনোদিন বিজ্ঞাপনের কাজ করতে পারে, ওরা হয়তো টেলিভিশনে কোনো কাজ করতে পারে, কিন্তু এটা না করলেও যদি এই যে আধুনিক গানের জন্য, বাংলা গানের জন্য ওরা যে এতগুলো গান তৈরি করেছে, এটার জন্য ওদের কৃতিত্ব, মানে তোমাদের কে অভিনন্দন না জানিয়ে থ্যাংক ইউ সো মাচ। এই গানটা সম্পর্কে একটু বলবো। এই গানটা খুব আমার গানের মতোই, মানে আমি এ ধরনের গান গাইতে অভ্যস্ত আর কি। আমি যবে থেকে গান বাজনা শুরু করেছি, আমি মানে কোটি কোটি দুঃখের গান গেয়েছি, প্রচুর দুঃখের গান গেয়েছি। এবং
আমাকে অনেক কম্পোজার বলেছেন আমার গলায় নাকি বিষাদ, আমার গলাটাই নাকি বিষাদ ভরা একটা গলা। আমি খুব নাকি বেসিক্যালি দুঃখী মানুষ। যদিও আমি একদম দুঃখী নই। কিন্তু আমার গলাটায় একটা প্যাথোস আছে। তা হয়তো আছে, সেটা আমিও মনে করি হয়তো আছে। এবং এই ধরনের গান আমি গেয়েছি। কিন্তু অ্যারেঞ্জমেন্টটা এখানে একটু অন্যরকম হয়েছে। সেইজন্য আমি ওদের ক্রেডিট দেব। গানটার সুর, গানের লেখাটা খুব ভালো। গানের সুরের মধ্যে একটা মনোটোনি আছে, যেটা মনোটোনি থাকলে কি হয়, আমি যেটা বুঝি এখন, সেটা হচ্ছে যে মনোটোনি থাকলে সেটা খুব গাইতে ইচ্ছে করে। মানে যারা খুব হয়তো নন সিঙ্গার বা যারা হয়তো কেউ গান বাজনার মধ্যে অনেকক্ষণ নেইও, তারা রাস্তায় হাঁটতে, হাঁটতেও সুরটা গুনগুন করতে পারে। এইটার এই একটা মানে প্লাস পয়েন্ট এই গানটার মধ্যে আছে। কারণ দুটো সুরের স্ট্রাকচারই ক্রমাগত ফিরে আসে। সুতরাং যত ভ্যারিয়েশন কম হয়, ততই না তার একটু গ্রহণযোগ্যতা তৈরি হয় বেশি বলে আমার মনে হয়। সুতরাং এই গানটা আমার কাছে মোটামুটি, গানটা গাওয়াটা খুব সহজ ছিল, তার কারণ আমি ধরনের গান গাইতে অভ্যস্ত। তো এবার আপনারা শুনবেন। রূপঙ্কর দা ইনফ্যাক্ট গতবার বলেছে যে আমার মানে আমি আর প্রেমের গান গিয়ে বোর হয়ে গেছি। না, বোর হইনি। প্রেমী হচ্ছে সব সময় তো প্রেম পায় না। প্রেম থাকুক, মানুষের প্রেমটাই খুব প্রয়োজন, সঠিক প্রেমটাই খুব প্রয়োজন। হয়তো কোনো সময় মজা করে বলেছি, কিন্তু সেটা কিন্তু সঠিক আমার ভেতরে কথা না। আমি প্রেমের গান গাইতে ভালোবাসি, কারণ আমি আলটিমেটলি এই বয়সে এসে পৌঁছে দেখেছি যে সম্পর্ক এবং প্রেম এবং ভালোবাসা, এগুলো ছাড়া বাকি কিছুর খুব একটা মূল্য নেই এই পৃথিবীতে। হ্যাঁ, সুতরাং খুব একটা ওগুলো না থাকলেও হয়। ইভেন আমি টাকা পয়সার কথাও বলছি, এটাকে ইনক্লুড করেও বলছি আর কি, যে হয়তো আপনারা এখন যারা শুনছেন তাদের মনে হবে যে হয়তো আমার একটু টাকা পয়সা আজকে, সেই জন্য আমি এই কথাটা বলছি। সেটাও হতে পারে, কিন্তু আমার এটা রিয়েলাইজেশন এই মুহূর্তে হয় যে টাকা পয়সা ছাড়াও অনেক কিছু করা যায়। মানে আমি এখন না গান, কোনো রেকর্ডিং বা ইভেন কনসার্ট বা কোথাও গাইতে গেলে আর পয়সার কথা খুব একটা চিন্তা করি না। আমি এখন গান গাওয়ার সময় ভাবি যে গানটা কেমন। ইভেন আমি নতুনদের সাথে কাজ করতে চাই এবং কাজ করতেই আমার ভালো লাগে, আমার গান গাইতেই ভালো লাগে, বা আমার সুর করতেই ভালো লাগে, আমার গিটার বাজাতেই ভালো লাগে, মানে আমার প্র্যাকটিস করতেই ভালো লাগে, মানে আমার মিউজিকের মধ্যেই থাকতে ভালো লাগে। এর মধ্যে আর কিছু অন্য আর কিছু নেই আর কি, অন্য কোনো মেটেরিয়াল ওর মধ্যে। আগে যেমন একটা সময় কেরিয়ার শুরু করেছিলাম, তখন তো আরো অনেক কিছু ছিল। তখন লড়াই করতে হবে, এই জায়গায় পৌঁছতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। অনিন্দ্য চট্টোপাধ্যায় একবার আমার এক বন্ধু আরেক সিঙ্গারকে বলেছিল, দেখ, সে বলছিল যে আমার কি হচ্ছে না, ঠিক জায়গায় পৌঁছচ্ছে না গান, খুব মানে ক্ষোভ প্রকাশ করছিলেন। একজন বিখ্যাত গায়ক, আমাদেরই কন্টেম্পোরারি, নাম বলছি না, তাকে আমার বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়, মানে চন্দ্রবিন্দুর অনিন্দ্য, বলেছিল, শোন, তোরা এর থেকে বেশি নাম হবে না। সুতরাং এর থেকে যখন বেশি নাম হবে না, তাহলে এ নিয়ে আর নাম করা নিয়ে আর চিন্তা করিস না। এবার কিভাবে কাজটা করবি, ভালো কাজ করে যা, এটাই হচ্ছে আসল কথা। তো এটাই আমি বিশ্বাস করি। ইনফ্যাক্ট এরকম হয়, আমি তোমাদের বলি যে অনেক কম্পোজার আমাকে যোগাযোগ করেন, যে আমি না তাদের সাথে বাটার ডিল করি আর কি, যে তুমি আমার চ্যানেলে গান দাও, আমি পয়সা নেবো না, তুমি গানটা কম্পোজ করবে, সুর করবে, অ্যারেঞ্জমেন্ট করবে, সব করবে, আমার চ্যানেল থেকে রিলিজ করতে হবে। কারণ আমি গানটা ভালো লাগলো, অবশ্যই গানটা ভালো হলে। তো আমি এরকম কাজ করি, কারণ আমি নতুনদের সাথে কাজ করতে চাই আর কি। আমার মানে আমি গান গাইতে চাই আরো, কারণ আমার মধ্যে এখন ইনফ্যাক্ট এই সময়টা আমার খুব, অ্যাজ এ সিঙ্গার আমি খুব কম্পোজড আর কি। রাদারদের আমি যখন খুব নাম করেছিলাম বেশি, তখন হয়তো নাম করেছিলাম, কিন্তু তখন আমার অনেক ফাঁকিবাজি ছিল। কিন্তু এখন আমি কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করি, অনেক বেশি ওয়েল কম্পোজড। আমি অনেক টেকনিক সম্পর্কে আমার অনেক বেশি ধারণা হয়েছে। আমি সবসময় নিজেকে আপগ্রেড করার চেষ্টা করি। সে করতে করতে এখন আমি কিন্তু একজন মানে এই যে 48 থেকে শুরু করে আমার এখন 53 বছর বয়স, এই গত 5টা বছর কিন্তু আমি খুব কম্পোজড একজন প্রপার সিঙ্গার হয়ে উঠতে পেরেছি বলে আমার মনে হয়। সেটা আজকে প্রমাণ হলো। আমার হারমোনিতে হেড সাউন্ড উনি ইউজ করছে। অ্যাবসলিউটলি। অন্য সিঙ্গারের ক্ষেত্রে হয়তো গলা ব্যবহার করার চেষ্টা করতে হবে, এবং আমরা খুব সারপ্রাইজ, কারণ এটা আমরা নিয়ে অনেক পড়াশোনা করেছি, আমরা চেষ্টা করেছি অনেকবার। তো রূপঙ্কর দা এটা দেখিয়ে এবং করে আমাদেরকে সত্যি সারপ্রাইজ করেছে। রূপঙ্কর দা দুর্দান্ত হারমোনি এমনিও করে। লাস্ট বারও আমরা যখন করেছিলাম তখন হি জাস্ট লাইক ব্লিউ আস আউট, মানে দুর্দান্ত সব ইম্প্রোভাইজেশন। এই গানেও সেই রকম ইম্প্রোভাইজেশনস গুলো আছে। তো ইট উইল বি ওয়ান্ডারফুল টু হিয়ার দিস। আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো গানটা, তো উই ডু নট মিস ইট আউট। আমার মনে হয় রূপঙ্কর দা যে কথাটা বললো যে নতুনদেরকে কাজ করা বা নতুনদেরকে সাপোর্ট করা, সেটা আমি হচ্ছি সব থেকে বড় সাক্ষী। তার কারণ হচ্ছে যে
সত্যি কথা বলতে কি আমাদের মতো নতুন যারা কাজকর্ম করছে, শিখছে, আমরা এই ধরনের মানে লেজেন্ডারি আর্টিস্টদের সাথে একটা সুযোগ পাচ্ছি। তো আমার কিন্তু একবারও মনে হয়নি যে আমি মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সিঙ্গারের সাথে আমি গিয়ে কথা বলছি, বা এত পপুলার বাংলা মানে ইন্ডিপেন্ডেন্ট বল বা যে কোনো সিনেমাতেও যথেষ্ট নাম রূপঙ্করদা করেছেন। রূপঙ্করদার ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে একটু কথা বলি। আমি ইন্ডিপেন্ডেন্ট কাজ করেই যাচ্ছি। না খালি মিউজিক নয়, রূপঙ্করদা ডিরেক্টর, রূপঙ্করদা অ্যাক্টর, রূপঙ্করদা রীতিমতো ফেল মানে মিউজিক বাদ দিয়ে রূপঙ্করদার আলাদা পরিচয় আছে। আমি স্ক্রিপ্ট লিখি, কারেক্ট। আমি নাটকের স্ক্রিপ্ট লিখেছি, আমাদের দলের 2টো নাটকের স্ক্রিপ্ট লিখেছি, সেগুলো করেই যাচ্ছি। তোমার একটা থিয়েটার দলও আছে? আমার একটা থিয়েটার দল। দলটার নামটা কি? কৃষ্টি পটুয়া। আচ্ছা, কৃষ্টি পটুয়া। তো আমরা শুরু করেছিলাম মিউজিক্যাল করবো বলে, কিন্তু তারপরে সেটা আর একটা মিউজিক্যাল করার পর তারপর থেকে দেখলাম যে বাজেট প্রয়োজন মিউজিক্যাল করার জন্য সেটা আমাকে কেউ কেউ আমার স্পন্সরের নেই বা আমারও পয়সা নেই আর কি। সুতরাং তারপর থেকে আমরা একদম প্রপার থিয়েটারই করি। আমার প্রাথমিক ইচ্ছে ছিল মিউজিক্যাল করার, একদম যেটা আমরা ব্রডওয়ে অপেরা দেখি সেরকম ধরনের কিছু করা, কিন্তু সেটা করে উঠতে পারিনি। করেছিলাম 2-3টে শো করেছিলাম, কিন্তু সেই শো এর এত খরচ হয়ে গেল এবং তার টিকিট থেকে যে কিছুই তো হয় না, স্পন্সরের লাগে, সেটা আমরা পাইনি। মানে আমার তো সেরকম যোগাযোগ সেরকম কোনো কালেই নেই, মানে বোরোলিন কেউ আমার নেই আর কি। তো এইটা হলো মুশকিল। তো এবার এই না বোরোলিন লাগাই আমি গালে, কিন্তু আমার স্পন্সর আর বোরোলিন। আর অ্যাক্টিং এ কবে দেখবো আবার? অ্যাক্টিং এ কেউ ডাকেনি আমাকে, মানে ইনফ্যাক্ট আমি ওই অঞ্জনদার লাস্ট একটা মার্ডার বাই দ্য সি করলাম, তারপরে এই চালচিত্র এখন যেটা মৃণাল সেনকে নিয়ে উনি করলেন, তাতে অনুপ কুমারের চরিত্রে আমি একটা ছোট্ট চরিত্র করেছিলাম অঞ্জনদার ছবিতে। তারপরে আমাকে আর কেউ সেরকম ভাবে ডাকেনি। ইনফ্যাক্ট আমি অ্যাক্টিং করতে চাই আর কি, মানে এটাও করতে চাই, কারণ আমি নানা রকম কাজের সাথে জড়িয়ে থাকতে ভালোবাসি আর কি। আমি ভাবছিলাম যে আমি একটা ফিল্ম কিছুদিন আগে ডিরেক্ট করলাম, তোমরা তখন এসেছিলে আমার কাছে, হাওয়াবাজি বলে। সেটা করতে গিয়ে আমি খুব ডিজাস্টার হয়েছে বলবো, কারণ সেটা করতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে কিছু কাজ না করাই ভালো আর কি, না জেনে। হ্যাঁ, কারণ অনেক কিছু মাথায় কল্পনা থাকলেও সেই কল্পনাগুলো যখন বাস্তবায়িত করতে যাওয়ার সময় তার কিছু মানে টেকনিক থাকে, সেই টেকনিকগুলো যদি না জানো তুমি, তাহলে সেটা না করাই ভালো। আমি সেই কারণে এটার দিকে আর কোনোদিন এগোবো বলে আমার মনে হয় না। ছবি আর কোনোদিন আমি তৈরি করব না, তবে আমি থিয়েটার করব, নাটক করব অবশ্যই, বা থিয়েটার লিখবো অবশ্যই, বা অভিনয় করতে চাই অবশ্যই, এবং গান তো করছি। ফিল্ম করছো, তুমি তো নিজেই ডিরেক্টর প্রোডিউসার ছিলে। হ্যাঁ, আমি ডিরেক্টর প্রোডিউসার ছিলাম, এবং সুপার ডুপার ফ্লপ ছবি। আমার প্রশ্ন একটাই, সেটা হচ্ছে আমাদের মতো যারা তোমার মতো অ্যাম্বিশন রাখে এবং তোমার পথে যারা এগোতে চায়। আমার পথে কেউ এগোতে চায় না, আমার পথে কেউ ওদের পথে বরঞ্চ এগোতে যারা নতুন কম্পোজার বা ইভেন সিঙ্গার, ইভেন অ্যাক্টরদের হলেও মুশকিল, অ্যাক্টরদের প্রচন্ড ইনভলভমেন্ট লাগে, আমি জানি না। ওদেরকে ফলো করো, একটা চাকরি বাকরি জোগাড় করো, প্রপার অন্য কাজ করো, করে মিউজিক করা বা সিনেমা করা বা অন্য কিছু করা বা ছবি আঁকা, এইসব করা ভালো আর কি। ইনফ্যাক্ট আমাকে এটা বলছিলাম না, সুমনদা অনেক কাল আগে বলেছিলেন, এটা ঠিক কথাই। মানে আমি এটা বিলিভ করি যে এটা না করলে অন্তত আমাদের পশ্চিমবঙ্গে একটু মুশকিল আছে। বম্বেতে আরো নানা রকমের কাজ হয়, ঠিক টিকে যাওয়া যেত। বম্বেও কিছু কস্টলি। তুমি বম্বেতে কাজ করছো না এখন? রিসেন্টলি কোনো কাজ পাচ্ছ না? বা পাইনি তো, আমি বম্বেতে চেষ্টাও করিনি কোনোদিন। আমি কোনোদিন চেষ্টা করিনি। একবার শান্তনুদা একটা গান গাইয়েছিল আমাদের শ্যামবেনে গালের একটি ছবিতে, ওয়েল ডান আব্বা বলে, বাবান ইরানি ছিলেন সে ছবিতে, তারপর গানটা বাদই চলে গেল। তো সুতরাং তারপর থেকে না আর বম্বে আমার, ইনফ্যাক্ট বম্বের লাইফ, বম্বেতে না থাকতে হবে, গিয়ে ওখানে থেকে কাজ করতে হবে। ওই কলকাতায় বসে তুমি কাজ করবে, বম্বের কাজ করবে, মানে তুমি এ আর রহমান জাতীয় লেভেলের না পৌঁছলে সেটা করা সম্ভব নয় আর কি। সুতরাং ওটা আমার পক্ষে মুশকিল। বা অরিজিৎ সিং এর মতো না হলে, জিয়াগঞ্জ, অরিজিৎ সিং তো আগে প্রথমে প্রীতমের সাথে থাকতো, বম্বেতেই থাকতো, এখনো জিয়াগঞ্জে গিয়ে থাকে, বা সেটা সেই লাইফটা লিড করতে পারে, বা সেটা কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব না। আর আমি ওই ফার্স্ট লাইফের সাথে আমি নিজেকে এই 54 বছর বয়সে এসে পারবো না। ইন্ডাস্ট্রি মিউজিকে কিভাবে এগোচ্ছে, ইন্ডাস্ট্রিকে তুমি কিভাবে দেখছো? প্রথমত মিউজিক ইন্ডাস্ট্রি বলে কিছু হয় না, মানে আমাদের এখানে নেই কিছু। এখানে সবাই ইন্ডিভিজুয়াল কাজ করে আর কি, ইন্ডিভিজুয়ালি কাজ করে, প্রত্যেকেই কাজ করছে ভালো। আমার শুধু একটাই ইচ্ছে থাকবে, যারা
খুব নাম করছেন, ধরা যাক বিশেষত আমাদের তো একটা বেঞ্চমার্ক হয়ে গেছে কতগুলো রিয়েলিটি শো, সেখান থেকে যারা যে সমস্ত গায়ক গায়িকারা উঠে আসছেন, এটা খুব ভালো হয়েছে। এটা আমি ওদের সাপোর্ট করি। কারণ হচ্ছে তাহলে না হলে কোথায় বা যেতেন, ঠিক। কোনো তো জায়গা ছিল না, জায়গা ছিল না, হ্যাঁ। মানে কোথায় যাবে আর কি। এখন এত অপশনস, এত কিছু, তারা একটু অরিজিনাল গানও তৈরি করুন, আমি তাদের চাইবো। সে সারাক্ষণ কভার না গেয়ে, হ্যাঁ, একটু নিজেদের অরিজিনাল গানও যদি তৈরি হয় তাহলে ভালো হয়। মানে অরিজিনাল গান তৈরি করার পেছনে একটু মনোযোগ দিন আর কি। শুধুমাত্র কনসার্ট শো করে প্রচুর পয়সা রোজগার হচ্ছে, কিন্তু তার সাথে সাথে আমাদের তো কিছু দায়িত্ব মিউজিকের প্রতিও থেকে যায়, বাংলা ভাষার প্রতিও থেকে যায়, গানের প্রতিও থেকে যায়। শুধুমাত্র আমি নিয়েই যাব, আমি কিছু দেব না তা তো হয় না। ঠিক ঠিক। হ্যাঁ, সুতরাং তাকে কিছু দেওয়া, সমাজকে কিছু দেওয়ারও দরকার। সিঙ্গার বা পারফর্মাররা ধরো তারা স্টেজ শো করে রোজগার করছে, আমাদের মতো যারা কম্পোজার ক্রিয়েটার তাদের চাকরি করতে হবে, ঠিক ঠিক। চাকরি করতে হবে বা ওই ধরনের রিয়েলিটি শো জাজ হতে হবে। সত্যি রূপঙ্করদাকে ধন্যবাদ দেওয়া ছাড়া আমাদের আর কিছু দেওয়ার নেই। আশা করবো ভবিষ্যতে আমরা আরো কিছু তোমার সাথে কাজ করবো। নিশ্চয়ই। রূপঙ্করদাকে অলরেডি আমরা অনেকগুলো গানের মোটামুটি অর্ডার দিয়ে রেখেছি, আমি সাপ্লাই দেবো। রূপঙ্করদাও সেই গানগুলোকে ব্লক করে রেখেছে এবং গাইবেই, কথা দিয়েছে। আমরাও কথা দিয়েছি যে তোমার সাথেই কাজ করব। আগামী গানের জন্য অপেক্ষায় রইল। একদম। আমি আমরা নতুন গান আবার করব, আবার আসবো এরকম কোনো একটা আড্ডায়। নমস্কার, থ্যাংক ইউ।